ইরাইথ্রোপোয়েসিস, এটা নিয়ে আমরা আলোচনা শুরু করব। সো ইরাইথ্রোপোয়েসিস মানে হচ্ছে আমরা জানি যে অরিজিন, তারপরে ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে ম্যাচুরেশন অফ ইরাইথ্রোসাইট। এটাকে আলটিমেটলি আমরা বলতেছি যে হচ্ছে ইরাইথ্রোপোয়েসিস, অর্থাৎ রেড ব্লাড সেল তৈরির যে প্রক্রিয়াটা। তো রেড ব্লাড সেল নর্মালি আমরা ওই যে হেমাটোপোয়েসিসের ভিডিওটা করছিলাম, ওই ভিডিওটা মাস্ট দেখে আসতে হবে। ওই হেমাটোপোয়েসিসের ভিডিওটা দেখলে অনেক কিছুই কিন্তু ক্লারিফাইড থাকবে। সো আমি হাইলি রেকমেন্ড করি হেমাটোপোয়েসিস বা ব্লাড সেল তৈরির প্রক্রিয়া। আমি একটা ভিডিও করছিলাম, সেখানে আমি এরকম বেশ কিছু ফিগার দেখাইছিলাম, ওইটা ভালো করে দেখতে হবে। এখন ওইখানে কিছু জিনিস বলছিলাম, সেটাকে আমি একটু মডিফাই করি যে প্লুরিপোটেন্ট হেমাটোপোয়েটিক স্টেম সেল, এটা বলতে মেনলি যেটা বোঝায় যে এমন একটা সেল যেটা থেকে অনেক সেলই তৈরি হতে পারে, অনেক টাইপের সেল তৈরি হতে পারে, কিন্তু সেটা যখন কমিটেড হয়ে যায় তখন তার মানে হচ্ছে আচ্ছা সেটা থেকে ব্লাড সেলই তৈরি হবে। এখন কোন ব্লাড সেল তৈরি হবে সেটা যদি আমাদের জানতে হয় তাহলে আমাদের এটা বুঝতে হবে যে এই কমিটেড প্লুরিপোটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেলগুলো ব্লাড সেল তৈরি করবে, এটা আমরা বুঝছি। যদি এটা আনকমিটেড থাকতো তাহলে সেটা যে কোনো সেলই তৈরি করতে পারতো। তো এই কমিটেড প্লুরিপোটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেলটা হচ্ছে একটা মাল্টিপোটেন্ট সেল, অর্থাৎ এটা ব্লাড সেল তৈরি করবে, তাই এটা কমিটেড। এবং মাল্টিপোটেন্ট মানে হচ্ছে এটা এক টাইপের ব্লাড সেল তৈরি করবে এরকম না, এটা বিভিন্ন টাইপের করতে পারে। এটা যদি লিম্ফয়েড স্টেম সেলে চলে যায় তাহলে সেটা লিম্ফোসাইট তৈরি করবে, আর যদি কলোনি ফর্মিং ইউনিট ব্লাস্টোসাইট বা মায়োলয়েড স্টেম সেলে চলে যায় তাহলে এটা হচ্ছে কলোনি ফর্মিং ইউনিট ইরাইথ্রোসাইট, কলোনি ফর্মিং ইউনিট মানে গ্রানুলোসাইট মোনোসাইট, আর কলোনি ফর্মিং ইউনিট মেগাকারিওসাইট। মেগাকারিওসাইট থেকে প্লাটিলেট তৈরি হবে, গ্রানুলোসাইট থেকে গ্রানুলোসাইট যেগুলো আছে নিউট্রোফিল, বেসোফিল, ইউসোনোফিল এগুলো তৈরি হবে, আর মনোসাইট থেকে মনোসাইট তৈরি হবে, আর ইরাইথ্রোসাইট থেকে আরবিসি তৈরি হবে। সো আমাদের মেইন যে হাইলাইটের জায়গাটা বা আমরা যে জায়গাটাতে চলে যাব সেটা হচ্ছে এই কলোনি ফর্মিং ইউনিট ইরাইথ্রোসাইট। এটা থেকেই তো মেইনলি পরবর্তীতে আরবিসি তৈরি হবে। এখন কথা হচ্ছে কলোনি ফর্মিং ইরাইথ্রোসাইট থেকে কি ডাইরেক্টলি আরবিসি তৈরি হয়? আনসার হচ্ছে না, অনেকগুলা স্টেজ পার হয়ে আসতে হয়। তো ওই স্টেজগুলোই আমরা দেখবো। কথা হচ্ছে ইরাইথ্রোপোয়েসিসের যে স্টেজগুলোর কথা বললাম, যে কলোনি ফর্মিং ইউনিট ইরাইথ্রোসাইট থেকে হচ্ছে প্রো এরিথ্রোব্লাস্ট হয় ফার্স্টে, তো পরবর্তীতে আর্লি নর্মোব্লাস্ট হয়। আচ্ছা, ব্লাস্ট কথাটা যেখানে আছে, ব্লাস্ট থাকা মানে হচ্ছে এটা ইমম্যাচিউর। হ্যাঁ, এই জিনিসটা আমাদের তো জানা লাগবে যে ব্লাস্ট আছে মানে ইমম্যাচিউর একটা সেল, এবং সেটা যখন সাইট হয়ে গেছে, সাইট মানে হচ্ছে ম্যাচিউর হয়ে গেছে কাইন্ড অফ এরকম বিষয়টা। আচ্ছা, তারপর ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট, লেট নর্মোব্লাস্ট, রেটিকুলোসাইট, ম্যাচিউর আরবিসি। অর্থাৎ এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ম্যাচিউর যে ইরাইথ্রোসাইট, সেই ইরাইথ্রোসাইট কিন্তু। এখন কথা হচ্ছে যে এই যে এতগুলো স্টেপ আমরা দেখলাম, এখন এই স্টেপগুলো কি আমরা জাস্ট মুখস্থ করবো? না, আমাদের জাস্ট মুখস্থ করলে হবে না, এখানে আমাদের অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু বুঝতে হবে। তো এখানে আমরা মনে রাখবো যে প্রো ইরিথ্রোব্লাস্ট থেকে এই যে রেটিকুলোসাইট, এই পুরাটা টাইম পর্যন্ত 5 দিনের মতো সময় লাগে হইতে, এবং পরবর্তী ম্যাচুর আরবিসি মানে রেটিকুলোসাইট থেকে ম্যাচুর আরবিসিতে আবার 2 দিন সময় লাগে। টোটাল 7 দিনের মতো সময় কিন্তু লাগে ওই কলোনি ফর্মিং ইউনিট ইরাইথ্রোসাইট থেকে ম্যাচুর ইরাইথ্রোসাইট হইতে। আচ্ছা, এখন আরেকটা ইম্পর্টেন্ট কথা যে এই যে রেটিকুলোসাইট, এই রেটিকুলোসাইট কিন্তু সার্কুলেশনে আসে, বাট তা বাদে এই যে স্টেপগুলো আমি কথা বললাম রেটিকুলোসাইট বাদে, তার উপরের 4টা স্টেপ, এইগুলো কিন্তু ওই যে রেড বোন ম্যারো যে স্টেম সেল, ওই স্টেম সেলের মাধ্যমে কিন্তু মেইনলি স্টেম সেল থেকে এই স্টেপগুলো বোন ম্যারোতেই মোটামুটি হয়। বাট রেটিকুলোসাইটটা হচ্ছে সেই স্টেপ যেখানে সার্কুলেশনে চলে আসছে আসলে এই রেড ব্লাড সেল। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে টোটাল ইরিথ্রোপোয়েসিসের স্টেপগুলো আমরা দেখলাম, এই যে আমরা 6টা স্টেপ দেখলাম, এই 6টা স্টেপে অ্যাকচুয়ালি প্রথম থেকে শেষের দিকে কি হবে। ফার্স্ট যে জিনিসটা হবে সেটা আমি দেখব যে সাইজ, সেলের যে সাইজ থাকে সেই সাইজের চেঞ্জ হইতে থাকবে। অর্থাৎ প্রো এরিথ্রোব্লাস্ট এখানে দেখবো সেলের সাইজ অনেক বড় থাকবে সেলের সাইজ, অর্থাৎ দেখা যায় যে 25 মাইক্রন এরকম থাকতে পারে। বাট পরবর্তীতে সেটা যখন ম্যাচিউর হয়ে গেছে তখন সাইজ কমতে 7.2 মাইক্রন হয়ে গেছে। সো এটাই কথা যে রিডাকশন অফ সেল সাইজ, এটা আমরা দেখব। 2 নম্বরে আমরা দেখব যে নিউক্লিওলাই এবং নিউক্লিয়াস এইগুলা মানে কনস্ট্যান্টলি বা সিকোয়েন্সিয়ালি যখন এরা এক স্টেপ থেকে আরেক স্টেপে আস্তে আস্তে ম্যাচিউর হচ্ছে, ততই তাদের নিউক্লিয়াই এবং নিউক্লিওলাই এবং নিউক্লিয়াস এগুলো হচ্ছে কি হচ্ছে ডিসঅ্যাপিয়ার হচ্ছে। হ্যাঁ, এবং অ্যাপিয়ার কি হচ্ছে? অ্যাপিয়ার হচ্ছে হিমোগ্লোবিন, অর্থাৎ নিউক্লিয়াস ডিসঅ্যাপিয়ার হইলেও হিমোগ্লোবিন অ্যাপিয়ার করতেছে। সো হিমোগ্লোবিন অ্যাপিয়ার করতেছে। আচ্ছা, তারপরে 4 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে যে সাইটোপ্লাজমের স্টেনিং প্রপার্টিতে আমরা চেঞ্জ দেখব। ফার্স্টে দেখবো যে এটা ভায়োলেট কালার থাকতেছে, ব্লু কালার থাকতেছে, পরবর্তীতে আস্তে আস্তে সেটা ইউসোনোফিলিক একটা কালার নিচ্ছে।
বা রেডিশ টাইপের পিঙ্ক টাইপের কালার হচ্ছে এবং আলটিমেটলি এটা ম্যাচিউর হচ্ছে। সো এখানে কালারেরও বা সাইটোপ্লাজমের যে কালার বা স্টেইনিং সেখানে আমরা চেঞ্জ দেখবো। সো এই 4টা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু সব জায়গায় ধরবে, ভাইভাতে আসবে, তারপরে রিটেনে আসবে। আচ্ছা, এখন আমরা দেখব যে প্রো ইরিথ্রোব্লাস্ট অর্থাৎ প্রথম যে স্টেপটা, সেই স্টেপটাতে কী হয়। মাইক্রোস্কোপের নিচে যদি আমরা দেখি তাহলে দেখবো যে এইগুলো হচ্ছে সেল, ঠিক আছে। প্রো ইরিথ্রোব্লাস্ট দেখতে এরকম, অনেকটা এরকম কালারের। তো এখানে সেলটা লার্জ হবে, কারণ আমি বলছিলাম যে অ্যাকচুয়ালি সেলের সাইজ ফার্স্টে বড় থাকে। তো এখানে ডিপ ভায়োলেট স্টেনিং হবে সাইটোপ্লাজমের কালার ভায়োলেট হবে, বেগুনি হবে, এবং এখানে ক্রোমাটিনগুলা ফাইন থাকবে। আচ্ছা, একটা কথা বলি, এখানে যেহেতু ব্লাস্ট মানে কি, ব্লাস্ট মানে হচ্ছে ইমম্যাচিউর, এটা ইমম্যাচিউর একটা সেল এবং এটা মানে ম্যাচুরিটি পায় নাই, এটা ম্যাচুর হবে আস্তে আস্তে। তো এখানে মনে রাখবো যে যখন ইমম্যাচুর, তার মানে কি এটা আস্তে আস্তে সেল ডিভিশন হচ্ছে, এখানে মাইটোটিক ডিভিশন হচ্ছে, সেল ডিভিশন হবে। তো সেল ডিভিশন যখন হইতে থাকবে তখন সেখানে যে ক্রোমাটিন থাকে সেগুলা, এখানে ভেরি ফাইন ক্রোমাটিন বলতে বুঝি সেগুলো লুজ থাকে, এবং এটাকে আমরা বলি হচ্ছে ইউক্রোমাটিন। সো আলটিমেটলি ইউক্রোমাটিন থাকবে, এবং এটা আস্তে আস্তে যখন কনডেনসেশন হইতে থাকবে তখন সেটাকে আমরা বলি হেটারোক্রোমাটিন। অর্থাৎ আস্তে আস্তে মানে যখন ব্লাস্ট থেকে সাইড হয়ে যাবে তখন সেই ক্রোমাটিনটা কিন্তু হেটারোক্রোমাটিন হয়ে যাবে, তখন আর লুজ থাকবে না, কনডেন্সড হবে, ঘন হয়ে যাবে, মানে ব্যাপারটা এরকম, এবং আস্তে এক পর্যায়ে দেখব ডিসঅ্যাপিয়ারই হয়ে যাচ্ছে ম্যাচুর আরবিসিতে। যাই হোক, সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন এই যে সেল সাইজ 15 থেকে 20 মাইক্রনের মতো দেখা যায়, এবং হচ্ছে এই যে সেল কেমন দেখতে সেটা আমরা দেখলাম, যেখানে ভায়োলেট কালার আছে সাইটোপ্লাজমে। এখন এটা নিয়ে বেশ কিছু কথা আমাদের জানতে হবে, যেটা ফার্স্ট সেল যেটা আমরা ড্রাইভ করছি কলোনি ফর্মিং ইউনিট ইরাইথ্রোসাইট থেকে, এবং এটা ভেরি লার্জ এবং এটার সাইজ 15 থেকে 20 মাইক্রনের মতো হয়। এই যে সাইজগুলো না বিভিন্ন বইতে বিভিন্ন রকম আছে, আমরা যেই বই আমরা ফলো করি আমরা ওই বই থেকে পড়ে নিব যে সেল সাইজ কেমন। এটা নিউক্লিয়াসটা লার্জ হয় এবং এটা অলমোস্ট সেলকে কমপ্লিটলি অকুপাই করে নেয়। আমরা যদি একটু দেখি যে আচ্ছা, এই যে হচ্ছে নিউক্লিয়াস, এটা সেলকে কিন্তু অলমোস্ট অকুপাই করে নিছে, এবং এটা অনেক লার্জ একটা নিউক্লিয়াস, এবং এখানে প্রমিনেন্ট নিউক্লিওলাসও আমরা দেখতেছি যেহেতু প্রথম দিকে। সো নিউক্লিওলাস, নিউক্লিওলাই সবই আছে। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে যে এখানে নিউক্লিয়াসের 2 or more নিউক্লিওলাই এবং রেটিকুলার নেটওয়ার্ক আছে। সো এখানে মিললে একটা নিউক্লিওলাই দেখানো হয়েছে, বাট অ্যাকচুয়ালি এখানে মানে একটা নিউক্লিওলাসই দেখানো হয়েছে। নিউক্লিওলাস হচ্ছে মানে সিঙ্গুলার আর নিউক্লিওলাই হচ্ছে প্লুরাল। আচ্ছা, যাই হোক, বাট আরও মানে 2 or more নিউক্লিওলাই থাকতে পারে। তারপর হচ্ছে প্রো এরিথ্রোব্লাস্ট কোনো হিমোগ্লোবিন কন্টেইন করে না, হিমোগ্লোবিন পরবর্তীতে অ্যাপেয়ার করবে, বাট প্রথমে এই স্টেপে কিন্তু কোনো হিমোগ্লোবিন থাকে না। এবং এখানে সাইটোপ্লাজমটা বেজোফিলিক মানে হচ্ছে ব্লু বা ভায়োলেট, হ্যাঁ। সো এরকম কালারের থাকে, এবং এখানে কিন্তু এটা মাল্টিপ্লাইজ করে সেভারাল টাইমস, বেশ কিছুবার মাল্টিপ্লাই করবে এবং ফাইনালি ফর্মস নেক্সট স্টেজ, অর্থাৎ নেক্সট স্টেজ যেটা দেখবো। আচ্ছা, এখানে একটা কথা বলি, এখানে তো বেজোফিলিক কালার থাকবে। এটা বেজোফিলিক কালার বলতে বোঝানো হয়েছে যে অ্যাকচুয়ালি আমরা জানি যে আমরা এখানে মেইনলি হেমোটক্সিলিন অ্যান্ড ইওসিন স্টেইন করি, হ্যাঁ। এটা এক ধরনের স্টেইনিং প্রসেস বা কালার করা প্রসেস। সো এখানে হেমোটক্সিলিনটা হচ্ছে মেইনলি ভায়োলেট কালারের, আর ইওসিনটা হচ্ছে ইওসিনোফিলিক বা পিঙ্ক বা রেডিশ কালারের। তো এই হেমোটক্সিলিন যেটা, এটা হচ্ছে বেসিক বা ভায়োলেট টাইপের, বা আমরা বলতে পারি ব্লু কালারের। তো যেহেতু হেমোটক্সিলিন একটা বেসিক কালার, আমরা জানি যে আমাদের যখন এখানে শুরুর দিকে এখানে আমাদের কি করা প্রয়োজন, আমাদের হিমোগ্লোবিন সিনথেসিস করা প্রয়োজন, এবং এখানে নিউক্লিয়াসের মধ্যে এখানে কিন্তু দেখা যায় যে আমাদের যে এমআরএনএ তৈরি হয়। সো এখানে রাইবোনিউক্লিক অ্যাসিড, এগুলো হচ্ছে অ্যাসিড। সো এগুলো যেহেতু এখানে থাকে, সো এগুলো থাকার কারণে এগুলো কিন্তু অবশ্যই বেসিক ডাই নিতে চায়, অ্যাসিডের বেসিকের প্রতি একটা অ্যাট্রাকশন থাকে, এই জন্য এরা হেমাটক্সিলিনের কালারটা নিবে, এবং এরা কী করবে, এরা হচ্ছে বেসিক বা ভায়োলেট কালারটা নিবে, ফলে এরা ভায়োলেট কালারের হয়ে যাবে, এই জন্য এদের কালার কিন্তু ভায়োলেট। এবং আলটিমেটলি আমরা দেখবো এই প্রো ইরিথ্রোব্লাস্টে তো ভায়োলেট, পরবর্তীতে যখন আমরা পরবর্তী স্টেপটা, সেটার নাম হচ্ছে বেসোফিলিক, বা আমরা বলতে পারি যে বেসোফিলিক ইরিথ্রোব্লাস্ট, এটার আরেকটা নাম আছে যে আর্লি নর্মোব্লাস্ট। এই স্টেজটায় একেবারে ভায়োলেট হয়ে যায়, মানে কাইন্ড অফ আরও বেশি ভায়োলেট, আরও ডিপ ভায়োলেট হয়ে গেছে, আরও বেশি বেজোফিলিক স্টেজ নেই, এই জন্য এটার নামে রেখে দিয়েছি বেজোফিলিক ইরিথ্রোব্লাস্ট। এবং এক্ষেত্রে
সেলটা একটু স্মলার হবে, ওই যে বলছিলাম আস্তে আস্তে স্মলার হবে, এবং ক্রোমাটিনটা লুজ থেকে ফাইন থেকে আস্তে আস্তে একটু কনডেন্সড হবে, একটু হেটারো ক্রোমাটিন হইতে থাকবে, এবং এখানে সাইটোপ্লাজমটা আরও বেশি ডার্কার বা আরও বেজোফিলিক বা আরও ভায়োলেট হবে। সো এই যে দেখা যাচ্ছে, ঠিক আছে, আরও বেশি ডার্কার হয়ে গেছে কিন্তু। এবং এখানে আমরা যদি একটু পড়ি যে এটার সেল সাইজ হচ্ছে 15 মাইক্রন সে নাইমে আসছে 20 মাইক্রন থেকে, এবং এটা নিউক্লিয়াসে কিন্তু নিউক্লিওলাইটে আস্তে আস্তে ডিসিপায়ার করে, এবং ক্রোমাটিনগুলো আস্তে আস্তে কনডেনসেশন হয়, হেটারোক্রোমাটিনের দিকে কনভার্ট হতে থাকে, এবং কনডেন্সড হতে থাকে, এবং এটা বেজোফিলিক ইন নেচার হয় সাইটোপ্লাজমটা, রাইট, আরও বেশি বেজোফিলিক হয়ে যায়, এবং এজন্যই এটাকে আমরা বেজোফিলিক এরিথ্রোব্লাস্ট বলি। এবং এটা আরও বেশি মানে ডেভেলপস করে, ডিভিশন করে, যেহেতু ব্লাস্ট ডিভাইড হবে, ভাঙবে বলতে আরও বেশি সেল পলিফারেট করবে, এবং আলটিমেটলি এটা নেক্সট স্টেজ অর্থাৎ ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্টে যাবে। এটা নেক্সট স্টেজ হচ্ছে ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট। তো এই যে সেলটা আমরা যদি দেখি, অনেক বেশি ডিপ একটা বেজোফিলিক নেচার কিন্তু এটার মধ্যে আমরা দেখতেছি আগেরটার থেকে। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। সো এই যে ডিপ ব্লু সাইটোপ্লাজম, এবং এখানে নিউক্লিয়াস আছে, বাট এখানে আমরা কিন্তু কোনো নিউক্লিওলাস কিন্তু আমরা দেখতেছি না, কারণ ডিসেপায়ার করে ফেলছে। তো পরবর্তী স্টেজের নাম হচ্ছে ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট, এটাকে আমরা পলিক্রোমাটিক নর্মোব্লাস্টও বলে থাকি। এখানে ক্রোমাটিন আরও কনডেন্সড হয়েছে, সাইটোপ্লাজম গ্রে ব্লু কালার হয়েছে, এবং এখানে কিছুটা হিমোগ্লোবিন কিন্তু অ্যাপেয়ার করছে, এবং ইনক্রিজড হিমোগ্লোবিন কন্টেন্ট ইন দ্য সাইটোপ্লাজম, এবং সাইটোপ্লাজম এখানে পলিক্রোমোফিলিক হয়েছে। আচ্ছা, এখানে পলি কেন আমি বলি, কারণ এখানে যেটা হয় যে এখানে যেহেতু একটু হিমোগ্লোবিনও অ্যাপেয়ার করা শুরু করছে, এবং হিমোগ্লোবিন হচ্ছে কি না, হিমোগ্লোবিন হচ্ছে ওই যে হেমাটক্সিলিন অ্যান্ড ইওসিনের কথা বলছিলাম না, ইওসিন হচ্ছে অ্যাসিডিক, সো হিমোগ্লোবিন হচ্ছে অ্যাসিডিকটা মানে স্টেইন নিতে পছন্দ করে। সো এই অ্যাসিডিক যে স্টেইনটা এটা হচ্ছে হিমোগ্লোবিন নিতে পছন্দ করবে, ফলে কী হবে, যেখানে বেসোফিলিক হেমাটক্সিলিনেরও কিছু মানে বেসিক স্টেইনও পাওয়া যাবে, ইওসিন বা আমরা বলতে পারি অ্যাসিডিক স্টেইনও পাওয়া যাবে, যেহেতু দুইটার মিক্স থাকে, এই জন্য আমরা বলি পলিক্রোমাটিক, ব্যাপারটা এরকম আর কি, যে পলিক্রোমোফিলিক। হ্যাঁ, এজন্য এটা কিন্তু একটা পলিক্রোমোফিলিক, এবং এখানে সেল স্মলার হয়ে যায় 10 থেকে 12 মাইক্রন, এবং নিউক্লিয়াস এখানে স্টিল প্রেজেন্ট থাকে, বাট নিউক্লিওলাস তো প্রেজেন্ট থাকবে না, এবং ক্রোমাটিন আরও বেশি কনডেনসেশন হয়েছে, এবং হিমোগ্লোবিনটা অ্যাপেয়ার করে স্টার্ট করে। সো কোথায় হিমোগ্লোবিন ফার্স্টে অ্যাপেয়ার করে স্টার্ট করে, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, কোথায় নিউক্লিওলাস ডিসিপায়ার করে, এই জিনিসটা ইম্পর্টেন্ট, এবং সাইটোপ্লাজম এখানে বেজোফিলিক আছে, কিছুটা ইউসোনোফিলিক নেচারও এখানে প্রকাশ পায়, অর্থাৎ এই জন্য এটা আমাকে পলিক্রোমাটিক বলতেছি, ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট। এবং এখানে সেল আস্তে আস্তে ডেভেলপ করে নেক্সট স্টেজে যায়, এবং নেক্সট স্টেজের নাম হচ্ছে লেট নর্মোব্লাস্ট বা অর্থোক্রোমাটিক নর্মোব্লাস্ট। আচ্ছা, যাই হোক, তো আমরা এই পলিক্রোমাটিকে দেখি যে এখানে কিন্তু সাইটোপ্লাজমটা এখন অত আর ডিপ মানে ভায়োলেট নাই, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এটা পলিক্রোমাটিক হয়ে গেছে, যেহেতু এখানে ইওসিন স্টেইনও কিছুটা নেয়। আচ্ছা, এরপর আমরা চলে যাই অর্থোক্রোমাটিক। অর্থ শব্দের অর্থ যেটা বোঝায় যে ওয়ান, অর্থাৎ এক ধরনের কালারই এখানে পাওয়া যায় কাইন্ড অফ। সাইটোপ্লাজমটা যদি আমরা দেখি, এটা কিন্তু পার্পল বা আমরা বলতে পারি ভায়োলেট থেকে এটা কিন্তু কমপ্লিটলি ইওসিন স্টেইন টাইপের স্টেইন নিয়ে নিছে, মানে কিছুটা পিঙ্কিশ টাইপের, বা আমরা পিঙ্কিশ না, এটা ঠিক, মানে বিষয়টা হচ্ছে যে মানে একটু হালকা কালার হয়ে গেছে। সো এই ইওসিন টাইপের স্টেইন নিয়ে নিছে কমপ্লিটলি। এখানে যেহেতু হিমোগ্লোবিন অনেক বেশি বেড়ে যায়, এবং এখানে ইওসিনোফিলিক অ্যাপিয়ারেন্স চলে আসে, এখানে ক্রোমাটিন ভেরি কনডেন্সড হয়ে যায়, সাইটোপ্লাজম গ্রে পিঙ্ক, এই যে পিঙ্ক কালারের হয়ে যায়, ল্যাভেন্ডার কালার এটাকে আমরা বলতেছি, যেহেতু এখানে বেশি হিমোগ্লোবিন থাকে, সাইজ অনেক ছোটো হয়ে যায়, কনডেন্স ক্রোমাটিন থাকে, এবং ইঙ্ক স্পট নিউক্লিয়াস এখানে বলা হয়, এবং হিমোগ্লোবিন অনেক বেশি বেড়ে যায়, সাইটোপ্লাজম অ্যাসিডোফিলিক বা ইউসোনোফিলিক হয়ে যায়। এটাকে আমরা অর্থ, যেহেতু এক কালারেরই হয়ে যায়, এখানে আর ভায়োলেট কিন্তু নাই, পলিক্রোমাটিকে ভায়োলেটে ছিল, ইউসোনি ছিল, বাট এখানে কিন্তু শুধু মানে একটা কালার, সেটা হচ্ছে ইউসোনোফিলিক স্টেইন, এটাই আছে। আচ্ছা, এবং এই ফাইনাল স্টেজ অফ লেট নর্মোব্লাস্ট জাস্ট বিফোর পাসেস টু নেক্সট স্টেজ, এটা হচ্ছে কি হয় যে নিউক্লিয়াস কিন্তু ডিসইন্টিগ্রেট করে এবং ডিসঅ্যাপিয়ার করে। সো এখানে নিউক্লিয়াসও ডিসঅ্যাপিয়ার করে ফেলতেছে লেট নর্মোব্লাস্টে, এবং নিউক্লিয়াস যে প্রসেসে ডিসঅ্যাপিয়ার করে তাকে আমরা বলি পাইকনোসিস। সো পাইকনোসিস মানে নিউক্লিয়াসটা ডিসঅ্যাপিয়ার করে ফেলতেছে, এটাকে আমরা বলতেছি পাইকনোসিস। আচ্ছা, সো এই যে ছবিটা আমরা দেখতেছি, এই যে হচ্ছে ইউসোনোফিলিক গ্রে, মানে কাইন্ড অফ কিছুটা মানে পিঙ্কিশ, রাইট। সো ইউসিনোফিলিক একটা স্টেইন কিন্তু এখানে আমরা পাইতেছি। আচ্ছা, নিউক্লিয়াসটা ডিসঅ্যাপিয়ার করে ফেলবে যখন আলটিমেটলি এই স্টেজটা থেকে এটা রেটিকুলার সাইডে চলে যাবে, এবং রেটিকুলার সাইডে আলটিমেটলি কোনো নিউক্লিয়াস থাকে না, সাইটোপ্লাজম এখানেও কিছুটা ল্যাভেন্ডার কালারেরই থাকে, এবং ম্যাচিউর ডেড সেল আরও বেশি পিঙ্কিশ বা রেডিশ হয়ে যাবে, বাট তার আগে এখানে কিছুটা হালকা ল্যাভেন্ডার কালারের থাকবে, এবং রেটিকুলার সাইডে কোনো নিউক্লিয়াস থাকে না, এবং এটা সার্কুলেশনে চলে আসবে, এবং ইট ইজ স্লাইটলি লার্জার
দেন ম্যাচুরড আরবিসি, এটাকে আমরা ইম্যাচুর আরবিসিও বলতে পারি, এবং এখানে রেটিকুলার নেটওয়ার্ক থাকে, এটাকে এই জন্য রেটিকুলোসাইট বলি। অর্থাৎ এখানে দেখা যায় যে এই যে রাইবোসোম, এমআরএনএ এগুলো দেখা যায় কিছুটা রেটিকুলার একটা ফর্মেশন এখানে করে, এবং এই কারণটাকে আমরা রেটিকুলোসাইট বলতেছি। বাকি সব কিছু কিন্তু ডিসেপায়ার করে ফেলছে, এবং এখানে হিমোগ্লোবিন আর হিমোগ্লোবিন অনেক বেশি হিমোগ্লোবিন কিন্তু এখানে আছে। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে ম্যাচুরড ওই ইরাইথ্রোসাইট, যেটা এটা আলটিমেটলি 7.2 মাইক্রন সাইজের হয়ে গেছে, এবং এখানে রেটিকুলার নেটওয়ার্কটাও ডিসেপায়ার করে, এবং সেল ম্যাচুরড হয়ে যায়, বাইকনকেভ শেপ হয়ে যায়, এবং টোটাল 7 ডেজ কিন্তু লাগে ডেভেলপমেন্ট ম্যাচুরেশন হইতে প্রোএরিথ্রোব্লাস্ট থেকে, যেটা আমরা আগেই বলে আসছি যে রেটিকুলোসাইট পর্যন্ত আসতে 5 দিনের মতো লাগে, এবং পরবর্তীতে 2 দিনে আলটিমেটলি ম্যাচুরড আরবিসি হয়, টোটাল 7 দিন লাগে। এবং এরপর আসা যায় যে ইম্পর্টেন্ট ইভেন্টগুলো, যে আসলে ইম্পর্টেন্ট ইভেন্টগুলো বলতে যে প্রোএরিথ্রোব্লাস্ট হচ্ছে হিমোগ্লোবিন সিনথেসিস স্টার্ট হয়, আর্লি নর্মোব্লাস্টে নিউক্লিওলাই ডিসঅ্যাপিয়ার করে, ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্টে হিমোগ্লোবিন অ্যাপিয়ার করে স্টার্ট করে, লেট নর্মোব্লাস্টে নিউক্লিয়াস ডিসঅ্যাপিয়ার করে, এবং রেটিকুলোসাইট পর্যায়ে রেটিকুলাম ফর্মেশন হয়, এবং সেল ব্লাডে ইন্টার করে, এবং সাইট অফ প্রোডাকশন বলতে বোন ম্যারো থেকে হচ্ছে সার্কুলেশন প্রবেশ করে, এবং ম্যাচুরড আরবিসি হচ্ছে সব কিছু ডিসঅ্যাপিয়ার করে, আলটিমেটলি সেলটা বাইকনকেভিটি শেপ কিন্তু প্রাপ্ত হয়, এবং ম্যাচুরড একটা আরবিসি হয়। এখানে কিছু ইনফরমেশন ভুল থাকলেও থাকতে পারে, আমি যেগুলো এতক্ষণ বলে আসলাম সেগুলোর সাথে একটু মিলাই নিবা, এবং তুমি বই পড়ে একটু রিয়েলাইজ করবা যে অ্যাকচুয়ালি কোন স্টেজে কোন ইম্পর্টেন্ট ইভেন্টগুলো ঘটতেছে। কারণ অনেক সময় পরীক্ষায় ধরতে পারে যে আচ্ছা নিউক্লিয়াস ডিসঅ্যাপিয়ার করে কোন স্টেজে, ঠিক আছে? সো যেমন লেট নর্মোব্লাস্ট, এবং এগুলো কিন্তু প্রত্যেকটা আরেকটা নাম আছে, আর্লি নর্মোব্লাস্ট, ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট, লেট নর্মোব্লাস্ট, সেগুলো আমরা প্রত্যেকটা নাম জানি আসছে, রাইট? কোনটা পলিক্রোমাটিক, কোনটা অর্থোক্রোমাটিক, কোনটা এরকম না বেজোফিলিক, এই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে, আদার্স নাম। এখন কথা হচ্ছে ইরাইথ্রোপোয়েসিসের জন্য কিছু ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট। এই ফ্যাক্টরগুলো যদি না থাকে ইরাইথ্রোপোয়েসিসটা ভালো করে হবে না। সো এই ফ্যাক্টরগুলোকে আমরা 3 ভাগে ভাগ করতেছি। আচ্ছা, কিছু জেনারেল ফ্যাক্টরস আছে, কিছু ম্যাচুরেশন ফ্যাক্টরস আছে, আর কিছু ফ্যাক্টরস নেসেসারি যেগুলো হিমোগ্লোবিন ফর্মেশনের জন্য দরকার। এখন যেগুলো হচ্ছে জেনারেল ফ্যাক্টরসের মধ্যে আছে ইরাইথ্রোপোয়েটিন, থাইরক্সিন, হিমোপোয়েটিক গ্রোথ ফ্যাক্টরস এবং ভিটামিনস। ইরাইথ্রোপোয়েটিন একটা হরমোন, থাইরক্সিন একটা হরমোন, ভিটামিনসগুলো আমরা জানি এগুলো আমাদের বডির জন্য খুব ইম্পর্টেন্ট একটা মানে নিউট্রিয়েন্টস, এক ধরনের নিউট্রিয়েন্টস, এবং কিছু গ্রোথ ফ্যাক্টরস। আচ্ছা, যাই হোক, আমরা যদি এখন এক এক করে আসি, ইরাইথ্রোপোয়েটিন, সো এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জেনারেল ফ্যাক্টর, এবং এটাকে আমরা হেমোপয়েটিন বা ইরাইথ্রোসাইট স্টিমুলেটিং ফ্যাক্টরও বলে থাকি। এটা সাধারণত আমাদের যে কিডনিতে সিক্রেট হয় এটা আমরা জানি, বাট কিডনির কোথায়? কিডনিতে পেরিটিবুলার ক্যাপিলারিস নামে যে ব্লাড ভেসেলস আছে সেখান থেকে মেইনলি সিক্রেশন হয়, এবং স্মল কোয়ান্টিটি আমরা লিভার, ব্রেন এই সকল জায়গা থেকেও পায়ে থাকি। মেইনলি কখন ইরাইথ্রোপয়েটিন কিডনি সিক্রেট করে? যখন হাইপক্সিয়া হয়, অক্সিজেন টিস্যুতে কুইমা যায়, তখন ওই অক্সিজেন কুইমা যাওয়ার ফলে হাইপক্সিয়া হয়, এবং এই হাইপক্সিয়াটা কিডনিকে স্টিমুলেট করে, তখনই মেইনলি ইরাইথ্রোপয়েটিন সিক্রেটেড হয়। এবং ইরাইথ্রোপয়েটিন কী করে? ইরাইথ্রোপয়েটিন হচ্ছে বোন ম্যারোতে মেইনলি স্টিমুলেট করে, বোন ম্যারোর কলোনি ফর্মিং ইউনিট ইরাইথ্রোসাইটকে স্টিমুলেট করে, এবং বলে আচ্ছা তুমি হচ্ছে রেড ব্লাড সেল তৈরি করার প্রসেস শুরু করো, প্রোএরিথ্রোব্লাস্ট শুরু করো, এবং প্রোএরিথ্রোব্লাস্টে স্টিমুলেট করে, এবং আলটিমেটলি এটা ম্যাচুর আরবিসি এর যে স্টেজগুলা সেই স্টেজগুলা পার করে ম্যাচুর আরবিসি কনভার্ট হয়, এবং রিলিজ অফ ম্যাচুর ইরাইথ্রোসাইট সেটা কিন্তু ব্লাডে রিলিজ হবে, আরবিসি ব্লাডে রিলিজ হবে, এবং কিছু ইমম্যাচুর ইরাইথ্রোসাইট ব্লাডে থাকে ম্যাচুর আরবিসির সাথে, এবং অ্যানিমিয়াতে কিন্তু ব্লাড লেভেলস অফ ইরাইথ্রোপয়েটিন ইনক্রিজ করে, কারণ আলটিমেটলি অ্যানিমিয়াতে কী হয়? অ্যানিমিয়াতে হচ্ছে আমাদের যে হিমোগ্লোবিনটা কিন্তু কমে যায়, এবং হিমোগ্লোবিন কমে যাওয়া, আরবিসি কমে যাওয়া, এগুলা তো অবশ্যই, এগুলো যদি কমে যায় তাহলে ইরাইথ্রোপয়েটিন ব্লাডে তো বেশি পাওয়া যাবে, তাই না? কারণ ইরাইথ্রোপয়েটিন তখন বেশি আমাদের বডি দরকার হবে, আমাদের তো বেশি আরবিসি দরকার, সো সেগুলোর জন্য আমরা কিন্তু অ্যানিমিয়াতে বেশি ইরাইথ্রোপয়েটিন পাবো। এখন থাইরক্সিন, এটা 2 নম্বর হবে, হ্যাঁ। সো থাইরক্সিন কি? থাইরক্সিন হচ্ছে একটা মেটাবলিক হরমোন, এবং এই হরমোনটা হচ্ছে ইরাইথ্রোপোয়েসিস প্রসেসটাকে অ্যাক্সিলারেট করে বা ত্বরান্বিত করে, বাড়াই দেয়, এবং এখানে হাইপারথাইরয়েডিজম বা পলিসাইথেমিয়া মানে আরবিসি ইনক্রিজ করলে সেটাকে আমরা পলিসাইথেমিয়া বলি। এটা ফিজিওলজিক্যাল হতে পারে, প্যাথোলজিক্যাল হতে পারে। প্যাথোলজিক্যাল মানে রোগের কারণে হয়েছে, ফিজিওলজিক্যাল মানে এমনি হয়েছে, এইজ, সেক্স এরকম কোনো কারণে হয়েছে। তো মানে থাইরক্সিনের কারণে কিন্তু তাহলে কি হাইপারথাইরয়েডিজম, পলিসাইথেমিয়া এগুলো হতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে হেমোপোয়েটিক গ্রোথ ফ্যাক্টরস, ইন্টারলিউকিন 3, মানে এগুলো হচ্ছে সাইটোকাইন্স, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সাইটোকাইন্স বলি এগুলোকে আমরা, বিভিন্ন কেমিক্যাল সাবস্টেন্স আমাদের বডিতে থাকে, তো এইগুলোকে আমরা বলতেছি হেমোপোয়েটিক গ্রোথ ফ্যাক্টর। তো এই ইন্টারলিউকিনগুলা 3, 6, 11 এগুলা হচ্ছে আমাদের যে টি সেল আমরা দেখতেছি যে মেনলি 3 আর 6 এগুলো টি সেলস বলতে বোঝানো হয়েছে যে টি লিম্ফোসাইট, যেটা আমরা বলছিলাম না যে লিম্ফোসাইটের মধ্যে বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট আছে, সো এই টি লিম্ফোসাইট থেকে মেনলি এগুলা সিক্রেট হয়, এবং এগুলো আমাদের যে ইরাইথ্রোপোয়েসিস সে জায়গায় কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এবং পাশাপাশি 6 যেটা এটা কিছু অ্যান্ডোথেলিয়াল সেলস বা অ্যান্ডোথেলিয়াল সেলস মানে ব্লাড ভেসেলের যে লাইনিং বা লাইনিং এপিথেলিয়াম সেটাকে আমরা বলতেছি এপিথেলিয়াম সেলস, এন্ডোথেলিয়াল সেলস, এবং ম্যাক্রোফেজ থেকে সিক্রেট হয়। এবং এটা হচ্ছে অস্টিওব্লাস্ট, মানে বোনের যে সেল থাকে ইন্টারলিউকিন 11, এটা বোনের সেল অস্টিওব্লাস্ট থেকে সিক্রেট হয়। আচ্ছা, তারপরে কিছু ভিটামিনসের মধ্যে হচ্ছে ভিটামিন বি, ভিটামিন সি, ডি এবং ই। এই ভিটামিনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং আমরা জানি যে ভিটামিন বি এর ডিফিসিয়েন্সি কিন্তু অ্যানিমিয়া করতে পারে। ভিটামিন বি এর মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে, যে ভিটামিন B1, B2, B3, তারপরে হচ্ছে B5, B6, B7, তারপরে B9, 11, তারপরে B12। ভিটামিন B12 এর অভাবে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া টাইপের অ্যানিমিয়া আমরা জানি। তারপর হচ্ছে ফলিক অ্যাসিড বা ভিটামিন B12 এগুলো মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার সাথে অ্যাসোসিয়েটেড। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে সেলের সাইজ অনেক বড় হয়ে যায়, ম্যাক্রোসাইট এখানে পাওয়া যায়। অ্যানিমিয়া যখন আমরা পড়বো তখন এগুলো আমরা জানবো। কথা হচ্ছে যে আমরা ভিটামিন বি এর অভাবে অ্যানিমিয়া হয়, এই জিনিসটা আমরা জানলাম। এবং দেখা যায় প্যালেগ্রাও হয়। আচ্ছা, তারপরে ভিটামিন সি এর অভাবে কী হয়? অ্যানিমিয়া হয়, স্কারভি হয়। তো কারণ স্কারভি কেন হয়? কারণ আমরা জানি যে এটাতে কোলাজেন, যেটা আমাদের মানে স্কিনের ইন্টিগ্রিটি রক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এই কোলাজেনটা ইম্পেয়ার্ড সিনথেসিস হবে এবং যেখানে স্কিন রাফ হয়ে যাবে, দাঁতের গাম থেকে ব্লিডিং হবে, মাড়ি থেকে রক্ত পড়বে, টিথ লুজ হয়ে যাবে, ভঙ্গুর ফ্রাজাইল টাইপের হয়ে যাবে, এবং একবার কেটে গেলে সেখানে আর সারতে যাবে না, হাড্ডি ব্যথা হবে, লেথার্জি হবে, ইমোশনাল চেঞ্জ হবে, মুড সুইং হবে। ভিটামিন ডি এর ফলে কী হবে? রিকেটস হয়, বাচ্চাদের হাড্ডিতে রোগ হয়, তারপরে বড়দের অস্টিওম্যালেশিয়া হয়, হাড় ভঙ্গুর বা ফ্রাজাইল বা দুর্বল হয়ে যায়, একটু হলেই ভেঙে যাবে, এরকম অ্যানিমিয়া তো হয় ভিটামিন ডি এর অভাবে। সেই জন্য এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, রাইট, আমাদের ইরাইথ্রোপোয়েসিসের জন্য। একজন পার্সনের বডিতে যদি ঠিকঠাক ইরাইথ্রোপোয়েসিস হইতে হয়। ভিটামিন ই এর অভাবে অ্যানিমিয়া হয় এবং ম্যালনিউট্রিশন হয়। আচ্ছা, তারপরে কিছু ম্যাচুরেশন, আমরা এতক্ষণ জেনারেল ফ্যাক্টরস নিয়ে জানছি, এখন কিছু ম্যাচুরেশন, অর্থাৎ আরবিসির ম্যাচুরেশনের জন্য কিছু ফ্যাক্টরস লাগে। ভিটামিন B12, ইন্টেনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল এবং ফলিক অ্যাসিড, এই তিনটাকে আলাদাভাবে আমাদের জানতে হবে। ভিটামিন B12 এটার অ্যাক্টিভ ফর্ম আমরা সায়ানোকোবালামিন আমরা বলি, এটা আমরা বায়োকেমিস্ট্রিতে ভালো করে পড়বো, তো সায়ানোকোবালামিন আলাদা করে জন্য পাশে লেখা হয়েছে। আচ্ছা, যাই হোক, ভিটামিন B12 যেটা, এটা হচ্ছে আমাদের ডিএনএ, আরবিসির যে ডিএনএ থাকে এটা সিনথেসিসের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং ডিএনএ যেটা, ডিএনএ কী করে? ডিএনএ হচ্ছে আমাদের কিন্তু এই যে হিমোগ্লোবিন সিনথেসিস ইম্পর্টেন্ট ভূমিকা পালন করবে। প্রোটিন সিনথেসিস করতে হলে ডিএনএ লাগবে। সো এই জন্য ভিটামিন B12 কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং এই জন্য এটা যদি না থাকে তাহলে ম্যাচুরেশন অফ সেল কিন্তু হবে না, এবং সেল ডিভিশনেও কিন্তু কমে যাবে। এবং এজন্য সেলস আর লার্জার উইথ ফ্র্যাজাইল অ্যান্ড উইক সেল মেমব্রেন রেজাল্টিং ইন ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। ওই যে আগেই বলছিলাম যে এর ফলে দেখা যাবে যে সেল ছোটো হচ্ছে না, সেল ডিভিশন হচ্ছে না, সেল ডিভিশনই তো হইতে পারবে না যদি এরকম মানে ডিএনএ সিনথেসিস না হয়। এবং ডিএনএ সিনথেসিস তাহলে সেল ডিভিশন হবে না, সেল ডিভিশন না হইলে বড় থাকবে এবং বড়টাই সার্কুলেশনে চলে আসবে, এবং এক্ষেত্রে ফ্রাজাইল এবং উইক আরবিসি আমরা পাবো সার্কুলেশন, এবং এটা আমরা ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া বলতেছি, যেটাকে আমরা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বলি, এবং এটা পার্নিসিয়াস অ্যানিমিয়াও করতে পারে। তারপর আমরা ইন্টেনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল নিয়ে একটু জানবো, যে ইন্টেনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল যেটা, এটা হচ্ছে গ্যাস্ট্রিক মিউকোসা, অর্থাৎ আমাদের যে স্টোমাক আছে, স্টোমাক পাকস্থলী, এই পাকস্থলীর প্যারাইটাল সেল থাকে, সেই প্যারাইটাল সেল থেকে মেনলি এই ইন্টেনসিক ফ্যাক্টরের নামে একটা ফ্যাক্টর তৈরি হয়, ইন্টেনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল। তো এই সেলটা আমাদের ভিটামিন B12 অ্যাবজর্পশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা জানি যে ভিটামিন B12 ইন্টেস্টাইনের টার্মিনাল আইলিয়াম এই জায়গাটা থেকে হচ্ছে ভিটামিন B12 অ্যাবজর্পশন হয় আমাদের বডিতে। সো আমি ভিটামিন B12 খাইলাম, বাট এটা অ্যাবজর্পশন হইতে অবশ্যই এই ফ্যাক্টরটা লাগবে। এখন এই ফ্যাক্টরটা যদি না থাকে তাহলে কী হবে? ভিটামিন B12 অ্যাবজর্পশন হবে না, আর ভিটামিন B12 যদি অ্যাবজর্পশন না হয় তাহলে হচ্ছে পার্নিশিয়াস অ্যানিমিয়া হবে। সো এই যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তো এখন কথা হচ্ছে ইন্টেনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল কোথায় অ্যাবসেন্স থাকতে পারে? যদি গ্যাস্ট্রাইটিস হয়, মানে যদি গ্যাস্ট্রাইটিস মানে কি, মানে ইনফ্লামেশন অফ দ্য স্টোমাক রিলেটেড প্রবলেম হইলে, আবার যদি এমন হয় যে স্টোমাকটা কাইটা ফেলা লাগছে, গ্যাস্ট্রিকটমি করা হয়েছে, সো তখন হইতে পারে। বা আলসার হইলে, আলসার মানে ওই গ্যাস্ট্রাইটিসের ফলে আলসার হয়, একটা ক্রনিক কন্ডিশন। আচ্ছা, তারপর হচ্ছে ফলিক অ্যাসিড হচ্ছে এটাও ম্যাচুরেশনের জন্য ইম্পর্টেন্ট, কারণ এটাও ডিএনএ সিনথেসিসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটাকে আমরা বলি ভিটামিন B9। আচ্ছা, তো এটা ফলিক অ্যাসিডের অভাবে কী হবে? ডিএনএ সিনথেসিস হবে না, ফলে ম্যাচুরেশন হবে না, ম্যাচুরেশন না হয়ে আরবিসিগুলো সার্কুলেশন চলে আসবে এবং মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া করবে। এখানে মেগালোব্লাস্ট বা বড় সাইজের আরবিসি পাওয়া যাবে এবং সেগুলো ফ্রাজাইল, ইম্যাচিউর থাকবে। এখন কথা হচ্ছে 3 নম্বরে আমরা যে কথাটা পড়ছিলাম, যে কিছু ফ্যাক্টর যেগুলো হিমোগ্লোবিন ফর্মেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এগুলোর মধ্যে আমরা ভাগ করছি হচ্ছে যে, এবং এগুলো যদি আসলে ফর্মেশন না হয় তাহলে হিমোগ্লোবিন প্রোডাকশন হবে না, এবং হিমোগ্লোবিন প্রোডাকশন না হলে আলটিমেটলি অ্যানিমিয়া হবে।
হিমোগ্লোবিনের একটা পার্টিকুলার কনসেন্ট্রেশন থাকা উচিত, কারণ আলটিমেটলি অ্যানিমিয়া পার্সেন্টার হয়েছে না হয়েছে সেগুলো কিন্তু আমরা হিমোগ্লোবিন দিয়েই বলি। যদি আরবিসি কমে হিমোগ্লোবিন কিন্তু কমে, এবং হিমোগ্লোবিন কম থাকে মানে তার আরবিসিও কম আছে, ব্যাপারটা এরকম। কারণ আরবিসির মধ্যেই তো হিমোগ্লোবিন থাকে স্টোর হয়ে, এবং হিমোগ্লোবিন কাউন্ট দেখে কিন্তু আমরা বলি আচ্ছা পার্সেন্ট অ্যানিমিক নাকি অ্যানিমিক না, আমরা রেড ব্লাড সেল ইন্ডিসেস নামে একটা টার্ম পড়বো, ওই সময় আমরা জানবো ভালো করে। আচ্ছা, এই ফ্যাক্টরগুলোর মধ্যে আছে ফার্স্ট ক্লাস প্রোটিন এবং অ্যামিনো অ্যাসিড, যেমন বিভিন্ন জিনিস যেমন যেগুলোর হাই বায়োলজিক্যাল ভ্যালু আছে এবং হিমোগ্লোবিন সিনথেসিসের জন্য এসেনশিয়াল, এবং এই প্রোটিনগুলো থেকে কিন্তু আমরা অ্যামিনো অ্যাসিড পাই, অনেক অ্যামিনো অ্যাসিড পাই, এগুলা হিমোগ্লোবিন সিনথেসিসের জন্য খুবই ইম্পর্টেন্ট। যেমন গ্লোবিন, স্পেশালি ফার্স্ট ক্লাস প্রোটিন বলতে আমরা যে মাংস খাই, মাংস, এগুলো তো ফার্স্ট ক্লাস প্রোটিন। তারপরে আয়রন, এটা কিন্তু হিম পার্ট অফ হিমোগ্লোবিন, মানে হিমোগ্লোবিনের দুইটা পার্ট, হিম আর গ্লোবিন। গ্লোবিন হচ্ছে প্রোটিন পার্ট যেটা আমরা ফার্স্ট ক্লাস প্রোটিন থেকে পাই, আর হিম পার্টটা পাইতে হলে আমরা আয়রন খাইতে হবে। তারপরে কপার কিন্তু হচ্ছে আয়রনের অ্যাবজর্পশনের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট থেকে যদি আয়রনের অবজারপশন হইতে তাহলে কপার জিনিসটা লাগে, এবং কোবাল্ট, নিকেল, এই মেটালগুলা বা এই মিনারেলগুলো কিন্তু এসেনশিয়াল আমাদের আয়রনকে ইউটিলাইজেশন করার জন্য। তারপরে ভিটামিন সি, রিবোফ্লাভিন, নিকোটিনিক অ্যাসিড, রাইট, তারপর হচ্ছে পাইরিডক্সিন, এগুলো সবই ভিটামিন। আচ্ছা, এগুলো কিন্তু এসেনশিয়াল ফর ফর্মেশন অফ হিমোগ্লোবিন। সো হিমোগ্লোবিনকে ফর্মেশনের জন্য এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা আলটিমেটলি এইগুলোই ছিল আমাদের লেকচারে। আমরা আশা করি বোঝার ট্রাই করছি যে অ্যাকচুয়ালি ইরাইথ্রোপোয়েসিসকে যদি আমাদের অ্যাক্সিলারেট করতে হয়, ইরাইথ্রোপোয়েসিসকে যদি আমার মেনটেন করে রাখতে হয়, আরবিসির ম্যাচুরেশন প্রসেসটা অর্থাৎ প্রোএরিথ্রোব্লাস্ট থেকে আমার যদি ম্যাচুর আরবিসি করতে হয় তাহলে কী কী স্টেপ আমার পার করে আসতে হবে, এবং সেই স্টেপ যদি আমার পার করে আসতে হয় সেগুলোর জন্য কিছু ম্যাচুরেশন ফ্যাক্টরস বা কিছু জেনারেল ফ্যাক্টরস, ম্যাচুরেশন ফ্যাক্টরস বা হিমোগ্লোবিন সিনথেসিসের জন্য কিছু ফ্যাক্টরস আমার লাগবে, সেই ফ্যাক্টরসগুলো আমরা অবশ্যই মেনটেন করতে হবে, এই নিউট্রিয়েন্টসগুলো আমার লাগবে।